যারা একদিনের সফরে ঘাটশিলা, টাটানগর অথবা আমাদের মতো ঝাড়গ্রাম ঘুরতে চাইছো তার জন্য কিন্তু এই ট্রেনটা সব থেকে সুইটেবল। 128, 129 মানে খড়গপুরের পর স্পিড তুলে দিয়েছে। 128, 29 চলছে বারবিল জানি শতাব্দী। এবারে আসছে সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যেটা কিছু পার্ট এখনো পড়ে রয়েছে। আমরা প্রবেশ করে গেলাম কেন্দুয়ার জঙ্গলে, আর এখানেই কিন্তু হাতি দেখা যায়। এই হচ্ছে বিখ্যাত ডুলুং নদী। ডুলুং নদীর প্রবাহমানটা দেখো এই মুহূর্তে জাস্ট। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আজ 10ই আগস্ট 2024। আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকের গন্তব্য ঝাড়গ্রাম, যাকে বাংলার জঙ্গলমহলও বলা হয়ে থাকে। সকাল সকাল সেই জন্যই হাওড়া স্টেশনে আজকে তার সাথে জার্নি করতে চলেছি 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা আমাদের 6টা বেজে 20 মিনিটের ট্রেন রয়েছে। দেখা যায় কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিতে চলেছে। আজকে বারবিল জনশতাব্দীর সাথে কিন্তু জার্নিটা সম্পূর্ণ ঝাড়গ্রাম পর্যন্ত হচ্ছে এবং একদিনের সফরে আজ আমি বেরিয়ে পড়েছি। যা যা এক্সপিরিয়েন্স হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো চলো, আপাতত নিউ কমপ্লেক্সে যেতে হবে। 21 কিংবা 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বারবিল জনশতাব্দী ছেড়ে থাকে। দেখা যাক তবু কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আজকে। দেখতে থাকো, সঙ্গে থাকো, জার্নিটা কিন্তু ঝাড়গ্রাম পর্যন্ত হতে চলেছে। প্রবেশ করে গেলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। 5টা বেজে 42। আর এই যে 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 6টা বেজে 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আজ আমাদের ট্রেন 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তবে যা দেখছি এখনো 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢোকেনি। এই যে এইদিকে 21 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকে রয়েছে 20, তারপরে 19 নম্বর প্ল্যাটফর্ম। যা দেখতে পাচ্ছি 21 নম্বরও ফাঁকা রয়েছে, 20 নম্বর এই মধ্যে ফাঁকাই রয়েছে। পাঁচটা বেজে 58, আর এই যে আমাদের ট্রেন ঢুকছে 12021 বারবিল জনশতাব্দী ডিজেল লোকোমোটিভ। বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের প্রবেশ করে গেল। আমাদের আজ কম্পার্টমেন্ট হচ্ছে D5, একদম সামনের দিকে যেতে হবে। প্রথমে এসি কোচগুলো পেছনের দিকে গেল, তারপর 11, এই যে 9 যাচ্ছে, 8 যাচ্ছে, আমাদেরকে আরও সামনে যেতে হবে। সময় হচ্ছে 6টা বেজে 13, সমস্ত গেট খুলে গেছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে বারবিল জনশতাব্দী। উঠে এইদিকে টয়লেট রয়েছে, ওইদিকে আলাদা একটি কম্পার্টমেন্ট রয়েছে, আর এই হচ্ছে আমাদের D5 যা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় রয়েছে। তবে আমি তোমাদেরকে এই মুহূর্তে ফাঁকা যেটা রয়েছে D4 সেটা দেখিয়ে নিচ্ছি। চলো, সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি বলি 3:3। এই দেখো, এদিকে 3 জন, এদিকে 3 জন, আর ওপরে লাগেজ রাখার জায়গা রয়েছে অ্যান্ড ফ্যান রয়েছে। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট 3:3 যেমনটা রয়েছে। এই দিকটা আবার সামনের দিকে রয়েছে, আবার ওদিকটা দেখো ওদিক থেকে রয়েছে। এখনও কিছুটা সময় রয়েছে ট্রেন ছাড়া। 6টা 20-তে ছাড়বে, সময় হচ্ছে ওই 6টা বেজে 15, আর 5 মিনিট মতো রয়েছে। তোমাদের বলে দিই যারা একদিনের সফরে ঘাটশিলা, টাটানগর অথবা আমাদের মতো ঝাড়গ্রাম ঘুরতে চাইছো তার জন্য কিন্তু এই ট্রেনটা সব থেকে সুইটেবল। এটা আমাদের ছাড়ার সময় রয়েছে 8টা বেজে 20 মিনিট, আর ঝাড়গ্রাম আমাদের পৌঁছে যাবে 8টা বেজে 26 মিনিটে। অথবা যদি কেউ ঘাটশিলা যেতে চাও সেটা কিন্তু ওই 9টার মধ্যে পৌঁছে যাবে। তো একদিনের সফরে যারা যেতে চাও তিতলাগড়ের থেকে কিন্তু এই ট্রেনটাই সুইটেবল। সময় হচ্ছে 6টা বেজে 20। সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আজ আমাদের এই ট্রেনের মাঝে একটি মাত্র হল্ট রয়েছে, খড়গপুর। এরপরেই আমরা ঢুকে যাব ঝাড়গ্রামে। শর্ট টাইমের সাথে শর্ট জার্নি হতে চলেছে। তবে আজ কিন্তু প্রচণ্ড গরম লাগছে, আর এই মুহূর্তে আমরা যে জায়গাটা ক্রস করছি এই জন্যই কিন্তু সাউথ ইস্টার্ন ডিভিশনের ট্রেন লেট হচ্ছে। তোমাদের একবার দেখিয়ে দিই। এ দেখো, এই যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটার কাজ হচ্ছে, সেই জন্য লাইনের কাজ হচ্ছে। তো বন্ধুরা, এই যে এই ব্রিজটা 1933-তে যেটা রয়েছিল, তার সামনে যে ব্রিজটা রয়েছে সেটার কাজ হচ্ছে বলেই সাউথ ইস্টার্নের এই অবস্থা। আজকেও তাম্রলিপ্ত লেট, মানে আজকেও সেই 9টার সময়। দীঘার ট্রেনের অবস্থা কিন্তু খুবই খারাপ, তার সাথে সাউথ ইস্টার্নের ট্রেনগুলোও খুব লেটে চলছে। ঠিক
রিজন একটাই, ওই যে পেছনে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের কাজ হচ্ছে। না সিটে এসে বসে পড়লাম, আপাতত আমার D5 এ সিট রয়েছে, তবে D4 এ বসে পড়লাম কারণ ফাঁকা রয়েছে এবং তোমাদেরকে ভালোভাবে ট্রেনটা দেখাতে পারবো। এই হচ্ছে সিটিং ক্যাপাসিটি, এখানে 3 জন রয়েছি, আমি উইন্ডোতে বসে রয়েছি। আপাতত এখানে আমার দুটো কো প্যাসেঞ্জার কিন্তু এখনো অবধি আসেনি। আর সিটগুলো বলতে গেলে জনশতাব্দী মোটামুটি ঠিক আছে, তবে অনেক পুরনো হয়ে গেছে, এগুলোকে রিপেয়ার করা দরকার। কিছু কিছু এই যে দেখো এই সমস্ত কিন্তু কাজও করে না। কি এখানে দেখো বটল হোল্ডার রয়েছে, পা রাখার জায়গা, এটার নেই, আমারটার নেই, তবে এখানে রয়েছে এই যে পা রাখার জায়গা, এগুলো বটল হোল্ডার। এবং এই যে এগুলো হচ্ছে টি টেবিল, এ দেখো এটা রয়েছে, এখানে রয়েছে পরপর, তবে এইটার পা রাখার জায়গা নেই। আর এদিকে দুটো বটল হোল্ডার রয়েছে এবং এখানে কিন্তু নিউজ পেপার রাখারও জায়গা রয়েছে বা ম্যাগাজিন রাখার জায়গা রয়েছে। আমি অবাক হয়ে গেলাম, দাঁড়িয়ে আছে হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস। আজ কিন্তু অনেকটাই লেট। ওই যে বললাম মেন সমস্যা কিন্তু ওইখানে ব্রিজের কাজ হচ্ছে, এই জন্য সাউথ ইস্টার্নের একাধিক জায়গায় কিন্তু সিগন্যালিংয়ের প্রবলেমও হচ্ছে। আমরা সাঁতরাগাছি, এর মুহূর্তে দেখতে পাচ্ছি সাঁতরাগাছি স্টেশনেও কিন্তু জোর কদমে কাজ চলছে, যে অমৃত ভারত প্রকল্পের মধ্যে যেহেতু পড়েছে, ঢেলে সাজানো হচ্ছে কিন্তু। 7:56। বন্ধুরা 114 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা খড়গপুরে, যার কোড হচ্ছে KGP। এখানে আমাদের 2 মিনিটের হল রয়েছে। ভারতের 4র্থ বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে এই খড়গপুরে, আর খড়গপুর বিখ্যাত হচ্ছে IIT খড়গপুরের জন্য। ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম হচ্ছে হুগলি, গোরখপুর, কোলাম, তারপরেই কিন্তু আমাদের খড়গপুর জংশন। চলো উঠে পড়া যাক, আর এরপরেই আমরা ঢুকে যাবো ঝাড়গ্রামে। 114 কিলোমিটার অতিক্রম হয়ে গেছে, আর 38 কিলোমিটার মতো বাকি রয়েছে, মানে 152 কিলোমিটার আজকে আমরা টোটাল জার্নি করতে চলেছি। করছি আমরা কলাইকুণ্ডা, আর সামনেই রয়েছে কলাইকুণ্ডা এয়ারপোর্ট, তবে সেটা দেখা যায় কিনা তোমাদেরকে দেখাচ্ছি একবার। দেখো এই যে শালবন শুরু হয়ে গেছে, আর এই শালবন পেরোলেই ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, দেখো ওই দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে এয়ারপোর্ট কলাইকুণ্ডা। মানে তোমরা খালি চোখে দেখতে পাবে কলাইকুণ্ডা ক্রস করলে কলাইকুণ্ডা এয়ারপোর্ট দেখা যায়, তবে ক্যামেরাতে সম্পূর্ণ দেখানো সম্ভব হলো না, তবু আমি কিন্তু এখনো দেখতে পাচ্ছি, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বাউন্ডারি দিয়ে একটু জুম করি তোমাদেরকে, একটু জুম করি, ওই দেখো ওই যে দেখা যাচ্ছে কলাইকুণ্ডার এয়ারপোর্ট, একদম ওয়ালটা দেখা যাচ্ছে, ওই যে কলাইকুণ্ডা এয়ারপোর্ট। এটা কিন্তু একটা ব্রিটিশ আমলের এয়ারপোর্ট, আর বলতে গেলে ঝাড়গ্রাম আমরা প্রবেশ করেই গেলাম, একদম সামনেই রয়েছে। আর ঝাড়গ্রাম ঢুকতে না ঢুকতেই দেখো কত শাল গাছ। আটটা বেজে 30, 8:26 সময় ছিল, 8:30 চলে এলাম 152 কিলোমিটার অতিক্রম করে ঝাড়গ্রাম। ওয়েলকাম টু ঝাড়গ্রাম জঙ্গলমহলে। এবার বাইরের দিকে বেরোবো, বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এবার একটু জোন এবং ডিভিশনের ব্যাপার বলে দিই। ডিভিশন হচ্ছে খড়গপুর ডিভিশন, জোন হচ্ছে সাউথ ইস্টার্ন। চলো বাইরে বেরোনো যাক। আমাদের ট্রেন দিয়েছিল 2 নম্বরে, ওই জন্য আমরা 1 নম্বর হয়ে বাইরে বেরোচ্ছি। চলে এলাম ঝাড়গ্রাম স্টেশন থেকে বাইরে, আর বাইরে আসছি এটা একটা বাজার মতো রয়েছে, এখানে অনেক দোকান রয়েছে, আর ঠিক এইদিকে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে, মানে এখানে নেমে তোমরা সাইট সিন করতে পারো। তবে আমরা 9টার সময় নামলাম, ব্রেকফাস্ট ছাড়া হয়নি, একবার ব্রেকফাস্টটা সারবো, তারপরে আমরা সাইট সিনে বেরোবো। এখানে দেখো লাইন দিয়ে কিন্তু টোটো রয়েছে, অটো রয়েছে, একদম স্টেশন থেকে বাইরে বেরোলেই। আর এখানে অনেক দোকানও পেয়ে যাবে, সেই দোকান থেকে এই মুহূর্তে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। দেখা যাক কী কী রয়েছে এখানে। এখানে একের পর এক দোকান রয়েছে। সকালে দেখতে পাচ্ছি এখানে একটি দোকান রয়েছে, লুচি ফুচি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে ঘুগনি। আচ্ছা, লুচির অপশন রয়েছে, লুচি পুরি যেরকম থাকে স্টেশনের বাইরে, আর রয়েছে পাউরুটি আর ঘুগনি। এই গৌতম দা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কেমন লাগছে বলো? ঘুগনিটা ভালো, আর লুচিটা তো বেকারির জিনিস, হ্যাঁ নর্মাল যা হয় তাই। তো আপাতত এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, তারপর দেখি কত কি সাইট সিনে বলে, মানে আমরা তো প্রথমবার, বুঝতে পারছি না।
একটা জিনিস না বললেই নয়, দাদা বলছে ঝাড়গ্রামের লোকেরা একটু ঝাল বেশি পছন্দ করে, প্রচণ্ড ঝাল। যারা ঝাড়গ্রাম থেকে আছে অবশ্যই কমেন্ট করো। ব্রেকফাস্ট কমপ্লিট, ঘড়িতে এই মুহূর্তে 9টা ক্রস হয়ে গেছে। এবার সাইট সিনের পালা। তোমাদের বলে নিই, আমরা একদিনের সফরে বেরিয়েছি ঝাড়গ্রাম, তবে একদিনে ঝাড়গ্রাম সম্পূর্ণ ঘোরা সম্ভবই নয়। যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো, কারণ ঝাড়গ্রামে অনেক কিছু দেখা রয়েছে, যেহেতু জঙ্গলমহল। এক একটা টুরিস্ট স্পট এক একটা জায়গা থেকে এক এক দিন, যেরকম বেলপাহাড়ির একটা পার্ট রয়েছে। তবে আমরা এই ঝাড়গ্রাম যে স্টেশনে নেমে যে শহর ভিত্তিক হয়ে গেছে এই মুহূর্তে, তার যে আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরবো। এখানে একের পর এক এই যে টোটো দাঁড়িয়ে রয়েছে, পেছনে অটোও রয়েছে, দেখা যাক কত নেয় তারা, যাদেরকে জানি। একের পর এক টোটো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তাটা সোজা চলে গেছে, একটু দাদার মুখে জানবো সাইট সিন। আচ্ছা দাদা, এখানে সাইট সিন কী কী রয়েছে? সাইট সিন তো অনেকগুলোই আছে, যেরকম মা কনকদুর্গা মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ি, আবার ঝাড়গ্রাম ব্যাগ, ট্রাইবেল মিউজিয়াম, টিস গার্ডেন, ভেষজ উদ্যান, ঝাড়গ্রাম রাজবাড়ি, খোয়াবগা, ডিয়ার পার্ক। আচ্ছা, এগুলো কি মোটামুটি একদিনে হয়ে যায়? হ্যাঁ, একদিনে সকাল 8টার সময় বেরোলে মোটামুটি একদিনে। আর বেলপাহাড়ির দিকে যদি কেউ যেতে চায়? বেলপাহাড়ির জন্য 4 টাকা আপনাকে বুকিং করতে হবে। আচ্ছা, বলছি এগুলো সাইট সিন কি প্রাইস কি রয়েছে সাইট সিন করতে? প্রাইস এখন অফ সিজনে মানে এতগুলো স্পটে মোটামুটি আমরা 1200 টাকা নিই। আচ্ছা, আর সিজন বলতে গেলে কোনটা? সিজন বলতে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে ডিসেম্বর থেকে সিজন চালু হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এটাই তখন আমাদের রেট হয়ে যায় ওই ধরুন না 1500, 1600, 1800 এরকম রেট হয়ে যায়। বন্ধুরা শুনলে, এখানে পরপর কিন্তু স্টেশনের বাইরে বেরোলে তোমরা টোটো পেয়ে যাবে, সমস্ত সাইট সিন ঘুরে নিতে পারবে। আমরা কিছু সাইট সিন সিলেক্ট করে নিয়েছি, যেগুলো তোমাদেরকে দেখাবো। চলো উঠে পড়া যাক দাদার টোটোতে। আমরা এই মুহূর্তে ঝাড়গ্রাম শহরে রয়েছি, বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম ভ্রমণের উদ্দেশ্যে। প্রথম গন্তব্য আমাদের কনকদুর্গা মন্দির। বেলপাহাড়ি ওইদিকে রাস্তা, স্টেশন থেকে কিছু দূর আসতেই দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। দাদা যেটা দেখালো, ডান দিকে চলে গেল বেলপাহাড়ির রাস্তা, আর আমরা চলেছি সোজা কনকদুর্গা মন্দিরের দিকে। হচ্ছে 9টা বেজে 17। দেখো লাল মাটি, আর এই যে হচ্ছে সমস্ত জঙ্গল। গ্রাম বাংলার স্বাদ আলাদাই, আর তার সাথে মাটির টান, মাটির একটা নিজস্বতা রয়েছে। আর এই মুহূর্তে আমরা ঝাড়গ্রাম এক্সপ্লোর করতে বেরিয়েছি, তবে এখনও তো আমাদের জঙ্গল বাকি। এই মুহূর্তে যে মাটির যে আলাদা টান এবং গন্ধ পাচ্ছি, যা বলে বোঝানো যাবে না। এই জন্যই তো শহর থেকে বারংবার বেরিয়ে আসা অক্সিজেনের খোঁজে। আমরা প্রবেশ করে গেলাম কেন্দুয়ার জঙ্গলে, আর এখানেই কিন্তু হাতি দেখা যায়। জাস্ট অসাধারণ, তোমাদেরকে দেখাই, শুধু সিনেমেটিক শটগুলো তোমরা দেখো। পাখি দেখো, সমস্ত পরিযায়ী পাখি, এগুলো প্রচুর পাখি রয়েছে। পুরোটাই কিন্তু হাতির এরিয়া, যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। দুম করে যদি একটা হাতির পাল বেরিয়ে পড়ে, তাহলে তো মানে আমরা হয়তো আনন্দে আছি, বাকিটা জানি না সামনে হাতি এলে কি করব। ঝাড়গ্রামে রয়েছি, ঝাড়গ্রামের কেদুয়ার জঙ্গলে রয়েছি। অলমোস্ট যারা এই জঙ্গলে এসছো তারা হয়তো এই জিনিসটা দেখেছো। দেখো, এটা একটা কিন্তু গাছটা প্রাকৃতিক উপায়ে কীরকম পেঁচিয়ে কীরকম একটা শেপ নিয়েছে দেখো। শুধু তাই নয়, এখান থেকে শেপ নেওয়ার পর গাছটা কিন্তু আদার্স যে পাশের যে গাছ রয়েছে, মানে শাল গাছ, তার ওপর পর্যন্ত উঠে গেছে। এটা সত্যি একটা বিস্ময়কর। প্রকৃতির দান এবং প্রকৃতির সৃষ্টি কেমন হতে পারে, এটা না দেখলে হয়তো বলতে পারতাম না। বা তোমরা এলে অবশ্যই কিন্তু একবার দেখতে পারো। মানে সত্যি আশ্চর্য, প্রকৃতি যে কত ধরনের খেলা খেলে তা দেখলেই বোঝা যায়। জঙ্গলে এলেই কিন্তু এই সমস্ত জিনিস দেখা যায়। একদিকে সমস্ত শাল গাছ, আর এর ভেতরেই কিন্তু সেই কেন্দুয়া, যে পাতা দিয়ে বিড়ি তৈরি হয়। তোমাদের দেখিয়ে নিই, এই জঙ্গলমহলে এসে যে নিস্তব্ধতা, তার সাথে যে শান্তি রয়েছে, যা বলে বোঝানো যাবে না। দেখো, এখান থেকে পিচের রাস্তা শেষ হচ্ছে, লাল মাটির রাস্তা শুরু হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু সমস্ত ফরেস্ট এরিয়া এবং হাতির জোন, যখন তখন হাতি বেরিয়ে আসতে পারে। একটু জঙ্গলের ভেতর ঢুকছি, একদম শাল বন। তবে বর্ষাকাল সবেমাত্র গেছে, সবুজের প্রখরতা তো রয়েছে, তার সাথে প্রচুর মানুষ এখানে লোকালরা সেই কাঠ সংগ্রহ করতে এসছে, মানে কাঠ কাটছে। তোমাদেরকে দেখাই একটুখানি। দিদি কি খড়ি করানো হচ্ছে নাকি? হাতি টাতি বেরোয় এখানে? হাতি বেরোয়, দেখেছো হাতি? তো পুরো এখন সেই জ্বালানি রেখলো নাকি? রান্না টান্না করো? আচ্ছা, কেন্দুয়ার গাছ কোথায়? কেন্দুয়া গাছ আরো ভিতরে?
এই যে শুকনো যে ডালপালা রয়েছে ওপর থেকে গাছের যে ডালপালা সেগুলো কিন্তু কুড়িয়ে নিচ্ছে। এই যে জঙ্গলে এসে তারা কিন্তু এইভাবে জঙ্গলের এই শুকনো যে কাঠগুলো আছে মানে যে আগাগুলো রয়েছে সেগুলো কালেক্ট করে নিচ্ছে, যেগুলো দিয়ে তারা কিন্তু জ্বালানির কাজে লাগায়। মানে লোকাল গ্রামবাসী যারা এখানে রয়েছে, আস্তে আস্তে যে বাড়ি ঘরগুলো তোমাদের দেখালাম। বন্ধুরা চলে এলাম আমরা কনক দুর্গা মন্দিরে। এখানে তোমরা নিজস্ব পার্সোনাল কার বা বাইক নিয়ে যদি আসো তাহলে এখানে পার্কিংয়ের একটা ব্যাপার রয়েছে, পার্কিং চার্জ তোমাদের দিতে হবে, এন্ট্রি ফিস কিছু নেই। ভেতরে প্রবেশ করা যাক। চিল্কিগড় কনক দুর্গা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, কিন্তু এটা একদম জীব বৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান লেখা রয়েছে, ঠিক এখানে আমাদের প্রবেশ করতে হবে। এই দেখো কারা সব আমাদের জন্য বসে আছে, দেখো দুদিকেই বাচ্চা কাচ্চা নিয়ে সমস্ত বসে আছে দেখো। সব লাইন দিয়ে বসে আছে দেখো, প্রচুর হনুমান দেখো, সমস্ত লাইন দিয়ে দিয়ে বসে রয়েছে ওরা। এরকম কিন্তু তোমরা সামনে থেকে দেখতে পাবে, খুব সাবধান, ক্যামেরা মোবাইল থেকে কিন্তু খুব সাবধান। আর প্রত্যেকের কোলে এক একটা করে বাচ্চা রয়েছে দেখো, একটা ন্যাড়া ডালের ওপর কিভাবে শুয়ে রয়েছে দেখো। কনক দুর্গা মন্দির এটি ছিল দেবীর স্বপ্নাদেশ। দেবী মহামায়া আজ থেকে 350 বছর আগে তিলকিগড়ের তৎকালীন মহারাজ গোপীনাথকে স্বপ্নের মাধ্যমে আদেশ করেন যে তার একটি মন্দির স্থাপন করে নিত্য পূজা করতে হবে। পরের দিন এই স্বপ্ন আরও দুজন পায় রাজার সাথে, এবং তারা ছিলেন সেই রাজ্যেরই লোক, একজন প্রতিমা শিল্পী যোগীন্দ্রনাথ কামিল্লা ও আরেকজন রামচন্দ্র সারেঙ্গী। তাদেরকে দেবী স্বপ্নাদেশ দিয়ে জানান দেবীর মূর্তি কেমন হবে এবং দেবীর নিত্য পূজাই কেমন করে হবে। বন্ধুরা এই হচ্ছে কনক দুর্গা মন্দির। এখানে দেবী মহামায়া চণ্ডী রূপে বিরাজমান, তবে ভেতরে ছবি তোলা একদমই নিষিদ্ধ, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। ভেতরে এলে তোমরা অবশ্যই দর্শন করো। আর এখানে প্রচুর হনুমান রয়েছে। এছাড়াও মন্দির চত্বর কিন্তু খুবই সুন্দর। এখানে একটি পার্ক রয়েছে, লোকাল লোকেরা রয়েছে এবং প্রতিদিনই নিত্য পূজা হয়ে থাকে। আর ঠিক এর পেছনেই রয়েছে ডুলুং নদী বয়ে গেছে। এর স্বপ্নাদেশ যে ইতিহাসটা ছিল তোমাদেরকে জানালাম, সেই ডুলুং নদীটা এবার একটু দেখে আসি। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এ হচ্ছে একটি পুরানো মন্দির যেটাকে রেনোভেট করা হয়েছে দেখা যাচ্ছে। অ্যান্ড এ পথে রয়েছে ডুলুং নদী, তোমাদেরকে দেখাই। এখানে ব্যানার দেওয়া রয়েছে, এই দেখো লেখাই রয়েছে ডুলুং রিভার। ঠিক এই পথে যেতে হবে। এই দেখো তোমাদেরকে দেখাই, এখানে অনেকজন রয়েছে এই মুহূর্তে। এই হচ্ছে ডুলুং নদী, এখন এই মুহূর্তে প্রচুর জল। আর ওইদিকে দেখা যাচ্ছে গরু মোষ কিন্তু চড়ে বেড়াচ্ছে। তো বন্ধুরা এই ছিল কনক দুর্গা মন্দির। এবার এখান থেকে বেরিয়ে পড়ছি আমরা চিল্কিগড় রাজবাড়ি। সামনে চিল্কিগড় রাজবাড়ি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দাদা আমাদের এমন একটা জায়গায় নিয়ে এলো যেখান থেকে আমরা পরিযায়ী পাখি দেখতে পাবো, মানে বিশেষত সাইবেরিয়ান বলছে। তোমাদের দেখাই, গাছের ওপর প্রচুর আছে, আর সামনে গাছের মধ্যে অঝরে মানে সব বসে বসে আছে দেখো। এগুলো হচ্ছে বাড়িঘর, এখানকার লোকাল বাড়িঘর তোমাদের দেখাই। একদিকে যেরকম মুরগি বিচরণ করে বেড়াচ্ছে, আর এই যে গাছের ওপরে দেখো সব বাসা করেছে কিন্তু দেখো। সাউন্ডগুলো তোমরা শোনো, ওই সব উড়ে উড়ে যাচ্ছে। একটু তোমাদের জুম করে দেখাই, সমস্ত বসে বসে আছে, এই যে উঠছে দেখো। এগুলো সব লোকাল বাড়িঘর, প্রচুর পাখি মাথার উপরে ঘুরছে। আর এই দেখো এখানে দেখো টিয়া পাখি, দুটো টিয়া পাখি রাখা হয়েছে। এগুলো সমস্ত লোকাল ঝাড়গ্রামের বাড়িঘর। আর তার সাথে এখানে তাদের গৃহপালিত যে পোষ্যগুলো রয়েছে সমস্ত রাখা হয়েছে, মানে ছাগল, ভেড়া। আর উপরে মানে বিশাল বড় বড় সেই পাখিগুলো, পরিযায়ী পাখি, এক একটা সাইজ অনেক বড়। বন্ধুরা কনক দুর্গা মন্দিরের পেছন থেকে ডুলুং নদীর একটা ভিউ রয়েছে। আর এই চিল্কিগড় রাজবাড়ি যেতে গিয়ে এই নদীটার একটা রিভার পয়েন্ট রয়েছে। জাস্ট দেখো ওপার থেকে জলটা আসছে, স্রোতটা দেখো, এই যে পেছন থেকে আসছে। এই মুহূর্তে সবে হবে বর্ষাকাল গেছে, স্রোত দেখো। আর অপার সৌন্দর্য কাকে বলে এটা দেখলেই বোঝা যাচ্ছে। আর
আর সামনে পুরো কাশফুলে ভর্তি। এই যে অটো দাঁড় করে দিয়েছে, আর এই হচ্ছে আমাদের দুলুং নদী। রোদ দেখো, সমস্ত কাশফুল ফুটে রয়েছে। তো বন্ধুরা চলে এলাম চিল্কিগড় রাজবাড়ি। এটাও কিন্তু প্রায় 300 থেকে 400 বছর পুরনো। চলো ভেতরে দেখা যাক কি রয়েছে এই মুহূর্তে। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ির ফটক দরওয়াজা। দেখো ফটক দরওয়াজা তার প্রমাণ দিচ্ছে কত বছর পুরনো। আর এই হচ্ছে গেট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মুহূর্তে এই পুরো রাজবাড়িটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রয়েছে। রথ দেখতে পাচ্ছি, রথ এখান থেকে টানা হয়ে থাকে। দেখো আচ্ছা, চিল্কিগড় রাজবাড়ির চত্বরেই কিন্তু অনেকগুলি মন্দির আমি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণর মন্দির একটি রয়েছে, এইদিকে শিবের একটি নাট মন্দির রয়েছে, একদম ঢুকলেই তোমরা দেখতে পাবে। আরও এছাড়াও ছোট ছোট কয়েকটি নাট মন্দিরও আমি দেখতে পাচ্ছি। চলো রাধাকৃষ্ণের মন্দিরটা এই মুহূর্তে খোলা রয়েছে, রাধাকৃষ্ণের যে বিগ্রহটি আছে সেটি দর্শন করে আসি। চিল্কিগড় রাজবাড়ি শেষ সামন্ত রাজা শ্রী গোপীনাথ সিং এর প্রতিষ্ঠিত ঐতিহাসিক রাজবাড়ি। এখানে বেশ কয়েকটি মন্দিরের সাথে রয়েছে রাজবাড়ির অংশবিশেষও। তার মধ্যে উল্লেখযোগ্য মন্দির হচ্ছে কালাচার্যুর মন্দির। নবরত্ন শৈলীতে তৈরি এই মন্দিরটিতে নিত্য পুজো হয়ে থাকে। মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণর বিগ্রহ সহ মহাপ্রভু জগন্নাথের মূর্তিও। এখানে মহাপ্রভু নিত্য পূজিত হয়ে থাকেন। বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখো এই হচ্ছে কাশফুল আর প্রজাপতি উড়েছে। এই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য, তার সাথে ঝাড়গ্রামের সৌন্দর্য। এটা বলে বোঝানো যাবে না। বসন্ত এসে গেছে, কাশফুল জানান দিচ্ছে। জঙ্গল শুধু এবারে চলে এলাম আমরা ট্রাইবাল মিউজিয়ামে। চারিদিকে জঙ্গল, তার মাঝে কিন্তু সেই আদিবাসীদের যে ঐতিহ্য এবং সংস্কৃতি এবং তাদের যে তীর ভালা, শুনেছি এখানে রয়েছে অনেক কিছুই। তবে ভেতরে প্রবেশ করতে হবে, শুনেছি, এখন অবধি আমি দেখিনি। আর তার সাথে দেখো এখানে যে স্ট্যাচুগুলো রয়েছে, এখানে আদিবাসী যে সাঁওতাল নৃত্য, তার একটা কিন্তু রূপরেখা এখানে দেখা যাচ্ছে। আর এই যে বাড়ি দেখাচ্ছে এর ভেতরেই রয়েছে সেই মিউজিয়ামের জিনিসপত্র। দেখা যাক কী কী রয়েছে ভেতরে। রাখা রয়েছে এখানে লাইন দিয়ে, তার সাথে এই হচ্ছে মিউজিয়াম। তোমাদের দেখাই, যেহেতু এই ঝাড়গ্রাম একটা সময় পুরুলিয়ার অন্তর্গত ছিল, সেই জন্য এখানে রয়েছে বিভিন্ন ছৌ নাচের মুখোশ। দেখো একের পর এক ছৌ নৃত্য, ঢেকি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। দেখো সেই বিখ্যাত ছৌ মুখোশ, এবং তার সাথে এই হচ্ছে গরুর গাড়ি, এবং এই হচ্ছে আদিবাসীদের সেই সময়কার ইংরেজদের সিপাহী বিদ্রোহ সময়কার সেই দেখো সেই সময়কার যুদ্ধের কিছু জিনিস, এবং আদিবাসীদের যে ট্র্যাডিশনাল যে শাড়ি যে পোশাক রয়েছে সেটা এখানে রাখা রয়েছে। দেখো ছৌ নৃত্যের যে পুরো ড্রেসটা এখানে রাখা রয়েছে। দেখো পুরো ছৌ নৃত্যের ড্রেসটা, এবং তার সাথে জীবন ও জীবিকা নাম দেওয়া হয়েছে এটার। হচ্ছে ধর্মীয় জীবন, সাঁওতালদের ধর্মীয় জীবনকে এখানে টেরাকোটার মাধ্যমে, এই যে ধর্মীয় জীবনের মধ্যে তাদের হাতি ঘোড়া, এটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তারপরে চলে আসি সাঁওতালদের এই যে নৃত্য সঙ্গীত। সাঁওতালদের কত ধরনের নৃত্য হয়ে থাকে, সাঁওতালদের পাতা নৃত্য, মুন্ডাদের জাদুর নৃত্য, বাদ্যযন্ত্র নিয়ে নৃত্য, লোধাদের চাং নৃত্য, এরকম সাঁওতালি ভুয়াং, এই যে বাদ্যযন্ত্র নিয়ে সাঁওতালিদের নৃত্য, মাদল নিয়ে নৃত্য, তার সাথে মুন্ডা শিল্পীদের নৃত্য। দেখো কত ধরনের রয়েছে। এবং তার সাথে এবারে চলে এলো সাঁওতালিদের অস্ত্রশস্ত্র। এই দেখো এখানে রয়েছে চুটনি, চাটি, বাটি, কারিয়া, তাকবান, রামদা। দেখো এখানে সমস্ত কিছু রয়েছে। অস্ত্রশস্ত্র গৃহস্থলী, কুলা, দোন, কোনা, পাই, ঢেকা, ডোলা সমস্ত রয়েছে। এরপরে এখানে সাঁওতালদের মহাবিদ্যের ইতিহাস,
সেটাকে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে শুরু হচ্ছে বাদ্যযন্ত্র, এখানে একের পর এক বাদ্যযন্ত্র রয়েছে, তার সাথে এখানে কিন্তু 3টে ধামসা মাদলও রাখা রয়েছে। এই যে এটা হচ্ছে ধামসা, তার পাশে হচ্ছে মাদল। ধামসা মাদল বলা হয় যে ব্যাপারগুলো এখানে কিন্তু একের পর এক রাখা রয়েছে। আদিবাসীদের মানে ট্রাইবালদের তাদের ধর্মীয় সংস্কৃতি, জীবন জীবিকা, বাদ্যযন্ত্র এবং তাদের যে সমস্ত জীবনের যে পরিলেখা এখানে সেই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। সমস্ত জিনিস তোমরা এলে দেখতে পাবে। তারা সেই গরুর গাড়ি থেকে ব্যবহার করা থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, তাদের ধর্ম থেকে আরম্ভ করে তাদের কালচার সমস্ত এখানে তুলে ধরা হয়েছে। দুর্দান্ত দুর্দান্ত, আশা করছি তোমাদের এলে এটা ভালোই লাগবে। আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে সমস্ত কিন্তু এখানে রয়েছে এবং একটা আদিবাসী জীবনে কি কি রয়েছে, তাদের ধর্ম সংস্কৃতি আগেই বললাম, সমস্ত ফুটিয়ে তোলা হয়েছে। আরেকটা ব্যাপার বলে দিই, এটা কিন্তু সোমবার করে আবার বন্ধ থাকে, মানে সপ্তাহে একদিন এই মিউজিয়ামটা বন্ধ থাকে। তোমরা ঝাড়গ্রাম এলে অবশ্যই এই মিউজিয়ামটা ভিজিট করতে পারো। এবারে আমরা চলেছি ঝাড়গ্রাম রাজবাড়ি। এটা তো খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে শালবন, তার মাঝে এরকম একটা মিউজিয়াম। এবার রাজবাড়িটা দেখা যাক। এই দেখো হাতি আছে, নিরন্তর আসতে লেখাই রয়েছে। প্রথমে তোমাদের দেখিয়েছি কেন্দুয়ার জঙ্গল, এবারে আমরা প্রবেশ করছি কলাবনির জঙ্গলে। এখানেও কিন্তু হাতি দেখা যায়, হাতির খোঁজে এবারে আমরা বেরিয়েছি। বন্ধুরা, এই হচ্ছে শালবনির জঙ্গল আর এলিফ্যান্ট করিডর। এখান থেকে কিন্তু হাতি পারাপার হয়। ওই যে ওই দিকটা রয়েছে, ওই জঙ্গল থেকে এপারে আসে, মানে ওই দিকটা যে তেন্দুয়ার জঙ্গল আছে, কেন্দুয়ার জঙ্গলের সাথে এই শালবনির জঙ্গলটা কিন্তু কানেক্টেড ভেতরে ভেতরে। তোমাদের দেখাই একটা পুকুর রয়েছে, সেখানে কিন্তু হাতিটা জল খেতে আসে, সেই পুকুরটা দেখাই। তবে আজকে তো আমরা এখন অব্দি হাতির দেখা পেলাম না, বাট এই জায়গাতে কিন্তু অনেকেই হাতি দেখতে পায়। তো বন্ধুরা দেখো, এই জায়গাটা দেখো, চারিদিক দিয়ে শালবন, মাঝখানে এই পুকুর। এই পুকুরেই কিন্তু হাতিরা জল খেতে আসে এবং সেই জল খেয়ে ঠিক ওপারে জঙ্গলে চলে যায় রাস্তা পেরিয়ে, তখনই হাতিদের দেখা যায়। হচ্ছে 1:30, ঘড়িতে এই মুহূর্তে 1:30 বেজে গেছে আর চলে এসেছি আমরা লাঞ্চ টেবিলে। আর এই মুহূর্তে আমরা রয়েছি কনক রেস্টুরেন্টে। কনক দুর্গার মন্দির দেখেছি ঠিক এখানেই, কনক দুর্গা রেস্টুরেন্টে। আর এখানে আসতেই আমরা নিয়ে নিয়েছি আজকে একটা থালি। আর তবে এই রেস্টুরেন্টে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, যা দেখতে পেলাম। চিকেন বিরিয়ানি থেকে আরম্ভ করে, রোল থেকে আরম্ভ করে, ফাস্টফুড সমস্ত কিছুই রয়েছে। তবে আমাদের আজকে মেনুতে কী থাকছে সেটা তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের থালি, এখানে রয়েছে রাইস, এদিকে রয়েছে আমাদের কাতলা মিল, এই দেখো সাইজটা এরকম। তার সাথে এইদিকে রয়েছে আলু ভাজা, পাঁপড়, চাটনি তো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি পোলাও মতো রয়েছে একটা, মানে মিষ্টি রাইস হয়তো। এখানে একটু সবজি রয়েছে পোস্ত দিয়ে, আর এই রয়েছে ডাল, মুসুর ডাল রয়েছে, আর এখানে আলু করলা দিয়ে একটু সবজি রয়েছে। এই হচ্ছে পিস, কাতলার পিস, পেটি পিস। হালকা পাতলা ঝোল। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত খাওয়া দাওয়া। ঝাড়গ্রামে এসে তোমরা এই রেস্টুরেন্ট থেকে খেতেই পারো। কনক দুর্গা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, একদম ট্র্যাডিশনাল স্টাইলে কাঁসার থালাতে তারা খেতে দিয়েছিল। খাবার দাবার অত্যন্ত সুস্বাদু। আমাদের অন্তিম স্পটের দিকে আমরা এগোতে শুরু। দাদা বলছি, এবারে আমরা কোথায় যাবো? খোয়াবগা, তাই তো, মানে যেখানে ওই পটচিত্রের ব্যাপার আছে। একদম কাজু বাগান, লাল মাটির রাস্তা, দারুণ লাগবে দেখতে। চলুন। এসে পৌঁছলাম খোয়াবগাঁয়ে। এখান থেকেই প্রবেশ। এখানে পরপর যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামে কিছু বাড়িঘর রয়েছে, সেগুলোই আমরা বলতে দেখবো। দেখা যাক। আমি প্রথমবার শুনেছি অনেকবার খোয়াব গ্রামের কথা, তবে এবার সচক্ষে দেখবো এবং তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ঢুকতে না ঢুকতেই যে বাড়িঘরগুলো রয়েছে তার ছবি আমি দেখতে পাচ্ছি। এখানে গুটি কয়েক বাড়িঘর রয়েছে। আমরা তবে আরও সামনের দিকে এগোচ্ছি। দেখো, এটা একটা মাটির দোতলা বাড়ি, আর সেই দোতলা বাড়িতে একদিকে যেরকম কালী মাতা রয়েছে, অন্যদিকে দেখো কার্টুন আঁকা হয়েছে। মানে বর্তমান সময়কে সামঞ্জস্য রেখে এই ছবিগুলোকে আঁকা হয়েছে। দাদা আমাদের নিয়ে যাচ্ছে একটা জায়গায়, সেটা একটু দেখে আসি।
গায়ে প্রবেশ করতে না করতেই তোমরা যেটা দেখতে পাবে, প্রত্যেকটা গ্রামের যে ঘরের যে দেওয়ালে তার প্রত্যেকটা ছবি আলাদা আলাদা এবং বিভিন্ন কাহিনী তাতে তুলে ধরা হয়েছে। আমি দেখতে দেখতে আসছিলাম, তবে এখানকার একটি বিশেষ নিয়ম আছে, তাদের থেকে অনুমতি নিয়ে ছবি বা ভিডিও করতে হবে, সেই জন্যই আমার এখানে আসা। একদম গ্রামের মাঝামাঝি জায়গায় আমি এসে দেখতে পাচ্ছি এখানে কিছু তৈরি হচ্ছে, মানে সিধু কানু তৈরি হচ্ছে, যা দাদা বললেন তোমাদেরকে একটু দেখিয়ে নিই আগে। খোয়াবগাঁয়ে এসে আমি দেখছি এখানে কিছু স্ট্রাকচার তৈরি হচ্ছে। দাদা এটা কি তৈরি হচ্ছে? এটা পেপার দিয়ে কাজ হচ্ছে। পেপার দিয়ে কি তৈরি হচ্ছে? এটা কি এটা ওই যে সিধু কানু হয় না? সিধু কানু? আচ্ছা, হ্যাঁ। সিধু কানু তৈরি করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সম্পূর্ণ পেপার দিয়ে। হুম। আই থিঙ্ক হিন্দি শব্দ খোয়াব, যার অর্থ হলো ভাবনা। এ এক ভাবনার গ্রাম। খোয়াব মানে স্বপ্ন, এ এক স্বপ্নের গ্রাম। যেভাবে তোমরা মিনিং করতে চাও সেভাবেই তোমরা মিনিং করতে পারো। খোয়াব গ্রামকে তোমরা যেভাবে সম্বোধন করতে পারো সেভাবেই কিন্তু করতে পারো। তিনটে বেজে 22। বন্ধুরা শুরু করেছিলাম ওই 9:30 থেকে, আর এই মুহূর্তে অলমোস্ট 3:30। সাইট সিন করে ঘুরে ঘাড়ে চলে এলাম আবারও আমরা ঝাড়গ্রাম স্টেশনে। এবার বাড়ি ফেরার পালা। তো এই দাদার টোটোতে করেই আমরা বেরিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এই দাদার টোটোতে করে ঘুরে নিতেই পারো, ডেসক্রিপশনে নম্বর থাকবে এবং স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ। এই ছিল আপাতত ঝাড়গ্রাম ওয়ান ডে ট্রিপের। এবং শীতকাল আসতে চলেছে, শীতকালে তোমরা এই জায়গাগুলো ঘুরে নিতেই পারো। আচ্ছা, সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এবার খরচে আসি। দাদা বলেছিল ওই 1000 টাকা মতো, তবে আমরা বার্গেনিং করলাম। তোমরা এলে একটু বার্গেনিং করে নিতে পারো। আমাদের পড়লো ওই 700 মতো। কেমন লাগলো আপাতত ঝাড়গ্রামের ওয়ান ডে ট্রিপ? আগেই বলেছি একদিনে ঝাড়গ্রাম ঘোরা সম্ভব নয় সম্পূর্ণভাবে, তবে যতটা দেখাতে পারলাম তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।